সারা বিকেল ওরা শলা পরামর্শ করল। বাসন্তী ইতিমধ্যে বেশ সুস্থ হয়ে উঠেছে। অখিলদের ঘরে বসে সবাই কথা বলছিল। প্রতুল বলল, প্রতাপ আশা করি এখনো ফেরেনি। আজ সময় নষ্ট করলে চলবে না। প্রতাপ ফিরে আসার আগে আমাদের সঞ্জয়কে খুঁজে বের করতে হবে। এই হরিহরকে ডাক তো, হরিহরকে ডাক। ওকে সরাসরি প্রশ্ন না করলে হবে না, ডাক। একটা সিগারেট জ্বালিয়ে অখিল নিচ থেকে হরিহরকে ডেকে নিয়ে এল। হরিহর ঘরে ঢুকতেই কোনো রকম ভনিতা না করে প্রতুল বলল, হরিহর, তোমাকে কিছু প্রশ্ন করবো আমি। হ্যাঁ, যদি তুমি মিথ্যে বলো তাহলে তুমি যে মানুষ খুন করেছো সেটা আমি পুলিশকে জানিয়ে দেব। প্রতুলের কথা শুনে চমকে শিউরে উঠল হরিহর। সভয়ে ঢোক গিলে সে বলল, আমি 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 কাউকে খুন করিনি। প্রতুল বলল, হরিহর, মিথ্যে বলো না। তোমার বাবুর গুদাম ঘরের পাশের ওই যে আউট হাউস আছে, ওইখানে লাশটা কবর দিয়েছো তুমি, তাই তো? সব জানি। এবারও হরিহরকে টলানো গেল না। সে বলল, আমি আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। হ্যাঁ। শেষে নিজের শেষ অস্ত্রটা ব্যবহার করলো প্রতুল। তোমার ভাইকে কে খুন করেছিল জানো? হরিহর জিজ্ঞেস করল। হ্যাঁ, কে? প্রতুল বলল, তোমার ওই যে বড়ুশ্বর বাবা আর তোমার বাবু। কেন জানো? কারণ তোমার ভাই তোমার মতো লোভী ছিল না। সে যখন জানতে পারে এরা দুজন মিলে বেআইনি অস্ত্রের ব্যবসা করছে, তোমার ভাই যাচ্ছিল পুলিশকে জানাতে, তখন ওকে মেরে ফেলে ওরা দুজনে। হরিহরের দৃষ্টি এইবার বিস্ফারিত হল। কিন্তু কিন্তু করে সে বলল, কিন্তু কিন্তু বড়ুশ্বর বাবা আমাকে আমার ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। ভাই আমাকে বলেছে আমি যেন ওদের কথা শুনে চলি। প্রতুল বলল, তুমি জানো তোমার বড়ুশ্বর বাবা আদতে কে জানো? হরিহর প্রশ্ন করল, কে? প্রতুল বলল, ফেরারি আসামি, কলকাতা থেকে পালিয়ে এসেছে। আমি কলকাতা পুলিশকে ফোন করে দিয়েছি, ওরা এলো বলে। তুমি যদি বাঁচতে চাও তাহলে সত্যি বলো আমাদেরকে। তোমার মালিকের গুদাম ঘর আজ সন্ধ্যের মধ্যে পুলিশ ঘিরে নেবে, তখন ওই লাশটা ওরা পাবে। আমরা ছাড়া তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না হরিহর, তাই সত্যি বলো। এইবার ভেঙে পড়ল হরিহর। কাঁদো কাঁদো গলায় বলল, বলুন বলুন আপনারা কি জানতে চান? প্রতুল বলল, সঞ্জয় কোথায়? হরিহর বলল, ওই গুদাম ঘরে একটা চোরা কুটুরি আছে, ওইখানে সঞ্জয়কে রাখা হয়েছে। কিন্তু আপনারা ওকে উদ্ধার করতে পারবেন না। ওকে মন্ত্র দিয়ে বেঁধে দিয়েছে বড়ুশ্বর। ওই মন্ত্রকে কাটার মন্ত্র না জেনে সঞ্জয়কে বের করতে গেলে যে বের করতে যাবে সে নিজেও মারা যাবে। প্রতুল বলল, ও আচ্ছা, তাই বুঝি? ঠিক আছে, সে ভার তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর একটু মুচকি হেসে সে বলল, তুমি তো এই অঞ্চলের লোক। হ্যাঁ, এই বলছি, পঞ্চপলাশের নাম শুনেছ তুমি? পঞ্চপলাশ শুনেছ? নামটা শুনে হরিহর কেমন যেন চমকে উঠে তাকালো প্রতুলের দিকে। তাতে কারো বুঝতে অসুবিধা হলো না, নামটা তার চেনা। প্রতুল বলল, তোমার বড়ুশ্বর বাবা যে গাছটাকে পঞ্চপলাশ বলে চালাতো, ওটা মোটেও পঞ্চপলাশ নয় হরিহর। আর ওটার কোনো ক্ষমতাও নেই। পঞ্চপলাশ শুকনো মাটিতে জন্মায় না, জন্মায় জলের ভেতর। তোমার বাবা নিশ্চয়ই তোমাকে পঞ্চপলাশের গুণের কথা বলেছে, দেখবে সেই ফুল। নেশাতুর দৃষ্টিতে ঘাড় নাড়ল হরিহর। হ্যাঁ হ্যাঁ, দেখব দেখব। প্রতুল তখন বুক পকেট থেকে সেই পুরনো জীর্ণ ফুলটা বের করে সবার সামনে ধরল। ফুলটাকে সশ্রদ্ধ প্রণাম করল হরিহর। তারপর বলল, মা রঙ্কিনী, জয় মা রঙ্কিনী। মা রঙ্কিনী এই ফুল আমাদের গ্রামকে দিয়েছিলেন, আমরা ধরে রাখতে পারিনি। লোভ লোভ, সব লোভ। হ্যাঁ, সব লোভ। চলুন বাবু, চলুন বাবু, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আমি অনেক পাপ করেছি জীবনে, অনেক। যদি একটুখানি প্রায়শ্চিত্ত করা যায়, আপনাদেরকে শুধু একটাই অনুরোধ, আমাকে আমাকে একবারটি এই ফুলটা ছুঁয়ে দেখতে দিবেন। আমি যাওয়ার আগে একবারটি দেখতে দিন না।
হরিহরের দেখানো পথে গুদাম ঘরে পৌঁছলো সবাই। চাবি খুলে ভেতরে ঢুকে একটা দেওয়ালের সামনে এসে দাঁড়ালো হরিহর। তারপর একটা বিশাল কায়দায় টোকা দিতেই দেওয়ালের একটা অংশ খুলে গেল দরজার মতো। ভিতরে একটা ছোট্ট খুপড়ি, তাতে জড়সড় হয়ে পড়ে আছে সঞ্জয়। কোনো নিঃশ্বাস পড়ছে না, হাত পা প্রচণ্ড গরম, চোখ বিষাক্ত লাল। সঞ্জয়কে ছুঁয়ে এক লহমায় নিজের মায়ের কথা মনে পড়ল প্রত্যয়ের। তাহলে কি ওর মা এইভাবেই মারা গিয়েছিল? প্রতুল এবার ওর পকেট থেকে ফুলটা বের করে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ে ফুলটাকে একবার সঞ্জয়ের মাথায়, একবার ওর পায়ে ছুঁয়ে দিল। কয়েক সেকেন্ড সব চুপচাপ। তারপর যেন ম্যাজিক ঘটল। ধীরে ধীরে নিঃশ্বাস চালু হলো সঞ্জয়ের। তার চোখের রঙও স্বাভাবিক হয়ে এলো। মিনিট 2 পর প্রথম পলক ফেলল সঞ্জয়। যেন ঘুম থেকে ওঠার ভঙ্গিতে সঞ্জয় উঠে দাঁড়াল। তারপর ফ্যাল ফ্যাল করে তাকালো সবার দিকে। প্রতুল বলল, হ্যাঁ থাক, এখন আর এক্সপ্রেশন দিতে হবে না, আগে চল এখান থেকে। এখানে থাকা একদম নিরাপদ নয়, বড়ুশ্বর ঠিক টের পেয়ে যাবে। জলদি চ, এখনো অনেক কাজ বাকি আছে, চ বেরো। হোটেলে পৌঁছতে পৌঁছতে সন্ধে ঘিরে এলো। সুবর্ণরেখার পাড়ে দাঁড়িয়ে প্রতুল হরিহরকে বলল, হরিহর, এই ফুল তোমাদের গ্রামের প্রতীক। আজ রাতে যা ঘটবে তার থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এই ফুলের দেবতাদের প্রয়োজন। আমি ওদের আবাহন করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই, তোমার আছে। ছোটবেলায় তোমাদের গ্রামের সবাইকে একটা বীজ মন্ত্র শেখানো হয়, ওই মন্ত্রটা পড়ে ফুলটাকে নদীতে ভাসিয়ে দাও। জলে ফুল ভাসিয়ে ওরা ফিরে এলো ঘরে। একসময় ধীরে ধীরে আকাশে উদয় হলো পূর্ণিমার চাঁদ। সারা পলাশডিহি আজ নিঝুম। দূর দূর পর্যন্ত কোনো আওয়াজ নেই। ওরা সবাই অখিলদের ঘরে বসেছিল। কারোর মুখে কোনো কথা নেই। সবাই যেন কিসের জন্য অপেক্ষা করছে। ক্রমশ রাত বাড়ল। কত আর বাজে তখন? রাত 10টা। ঘরের জানলা দিয়ে জঙ্গলের দিকে নজর গেল অখিলের। সে যা দেখল তা ভাষায় বর্ণনা করা যায় না। এক পাল অদ্ভুত দর্শন জীব নিয়ে হোটেলের দিকে এগিয়ে আসছে বড়ুশ্বর। বড়ুশ্বরের পাশে হাঁটছে প্রতাপ। তার চোখে মুখে আগুনের হলকা বেরোচ্ছে। পিছনে যে জীবগুলো অদ্ভুত নৃত্য করতে করতে আসছে, ওদেরকে নরকের পিশাচ ছাড়া আর কিচ্ছু বলা চলে না। বাকিদের ডেকে দেখালো অখিল। সঞ্জয় ওই পিশাচ দলের মধ্যে মালতীকেও দেখতে পেল। হরিহর বিড়বিড় করে বলল, একেই বলে পিশাচের নাচ। প্রতুল বলল, যাই হয়ে যাক, তোরা কেউ দরজা খুলে বাইরে যাবি না, মনে থাকে যেন। অখিল বলল, তুমি কোথায় যাবে? প্রতুল বলল, কোথাও না, আমি এখানেই আছি, তোরা যেন ভয়ে ভুলভাল কিছু না করে ফেলিস, সেই জন্য বললাম। হরিহরের দাদা যে রাতে মরেছিল আমি এখানেই ছিলাম। এই দৃশ্য আমার কাছে নতুন না। পিশাচের দলে রামধরও আছে। আজ ওরা এসেছে আমাদের সবাইকে মেরে পিশাচ বানাতে, কিন্তু সেটা আমি হতে দেব না। এমন সময় হোটেলের সমস্ত আলো নিভে গেল। পূর্ণিমার আলোয় ওরা দেখল পিশাচগুলো সমস্ত হোটেলটাকে ঘিরে ফেলেছে। ক্রোধ, ঘৃণা আর লালসায় চকচক করছে ওদের চোখ। একে একে সব কটা পিশাচ উঠে এলো উপরের ঘরে।
আজ বুঝি আর বাঁচার পথ নেই। ভয়ে জড়সড় হয়ে মাধবী জড়িয়ে ধরল প্রত্যয়কে। আর ঠিক তখনই ওই জীবগুলো ওদের দরজার বাইরে এসে ঠক ঠক করছে। দরজা বুঝি এই ভেঙে ফেলে, ওদের মুখ দিয়ে বিকট সব আওয়াজ বেরোচ্ছে। ওরা সকলেই প্রমাদ গুনল, আজ সত্যিই বুঝি বাঁচার কোনো পথ নেই। আর ঠিক তখনই বহু দূর থেকে ভেসে এলো স্বচ্ছ দিঘির মতো বাঁশির সুর। সে সুর যেন সুবর্ণরেখার গভীর থেকে আসছে। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল পিশাচের দল। পূর্ণিমার আলোয় ওরা দেখল সুবর্ণরেখার এক একটা পাথর ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে। ঠিক মানুষের মতো ওরা এগিয়ে আসছে বড়ুশ্বর আর ওই পিশাচগুলোর দিকে। তারপর বড়ুশ্বর কিছু বুঝে ওঠার আগেই এক অপার্থিব সাদা হাওয়া ঘিরে ধরল ওদেরকে। পৈশাচিক চিৎকারে জেগে উঠল চারিপাশ। যদিও সেটা কয়েক মুহূর্তের জন্য। তারপর সেই চিৎকার থেমে গিয়ে আবার ফিরে এলো বাঁশির আওয়াজ। সবাই দেখল দূরে সুবর্ণরেখার মাঝ বরাবর একটা উজ্জ্বল কালো চেহারার লোক আপন মনে বাঁশি বাজাচ্ছে। প্রত্যয় প্রশ্ন করল, উনি কি সেই মধুময় প্রতুলদা? প্রতুল কিছু বলার আগেই হরিহর বলল, হ্যাঁ, উনি আমাদের মধু ঠাকুর, আমাদের গ্রামের দেবতা। কিছুক্ষণের মধ্যেই আবার রাত্রি স্বাভাবিক হয়ে এলো। সাদা হাওয়ার স্তর সরে যেতেই দেখা গেল বড়ুশ্বর আর প্রতাপের চিহ্নটুকুও নেই। সবাই যেন সেই হাওয়ায় মিলিয়ে গেছে। ধীরে ধীরে মধুময়ের বাঁশি থেমে এলো। যে পাথরগুলো মানুষের মতো ঘিরে ধরেছিল উপকূল, তারা আবার পাথর রূপেই সুবর্ণরেখার গভীরে ফিরে গেল। হোটেলের লাইটও জ্বলে উঠল এবার। প্রতুল বলল, চ, বলেছিলাম না প্রতুলদা আছে, চিন্তা করতে হবে না, চ ঘুমোই। মাধবী এক পলক তাকালো প্রত্যয়ের দিকে। নরম হেসে প্রত্যয় একটা চুমু খেলো মাধবীর গালে। তারপর কানে কানে বলল, বলুন তো কোন শব্দটা আমি ভাবছি মনে মনে? উজ্জ্বল চোখে মাধবী প্রত্যয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ভালোবাসি? প্রত্যয় ঘাড় নাড়ল। ভালোবাসি।